প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের নবম ও দশমীর ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, তোমরা এই চিত্রগুলি লক্ষ্য করো যে চা নিশ্চয়ই এটা স্পর্শ করলে গরম অনুভূত হবে, যেটা তাপ, এক প্রকার তাপ। আইসক্রিমে হাত দিলে ঠান্ডা অনুভূত হবে, তা এক প্রকার তাপ। তাহলে দেখো, সূর্যের থেকে তাপমাত্রা আসছে। এই তাপমাত্রা তাহলে তাপ হলো এক প্রকার শক্তি, যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে তাপ বলে। তাহলে তাপ এক প্রকার শক্তি, যা ঠান্ডা বা গরমের অনুভূতি জানাবে। তাপ কি করবে? উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়। উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে আমরা তাপ বলি। তাপ এক প্রকার শক্তি, যা পদার্থের অণুর গতির সাথে সম্পর্কিত। তাপমাত্রা হচ্ছে তাপ শক্তি কোন দিকে প্রবাহিত হবে তার একটি নির্দেশক। তাপ প্রয়োগে বা অপসারণ কঠিন পদার্থের আকারে পরিবর্তন হয়। তাহলে আমরা জানি তাপের একক, এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল। পূর্বে তাপের একক হিসেবে ক্যালোরি ব্যবহার করা হতো। ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে তাপের এসআই একক হলো জুল। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক জুল, তোমরা জানো। আচ্ছা, তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুতে তাপ গ্রহণ করবে না তাপ দিবে। তাপমাত্রা হলো বস্তুর কি তাপীয় অবস্থা, অর্থাৎ তাপ প্রদান করলে তাপমাত্রা বাড়ে। তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে না তাপ দিয়ে। তাপমাত্রার একক কেলভিন। আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানির 3 অবস্থায় বরফ, পানি ও জলীয় বাষ্প রূপে অবস্থান করে তাকে পানির তৈলবিন্দু বলে। মানে 3টি অবস্থায় বিরাজ করবে, বরফ, পানি, জলীয় বাষ্প অবস্থান করে তাকে পানির তৈলবিন্দু বলে। পানির তৈলবিন্দু তাপমাত্রা 273 কেলভিন ধরা হয়। এবার দেখো, পানির প্রবাহ পানির পরিমাণের উপর নির্ভর করে না, পানির চাপের উপর নির্ভর করে। পানির প্রবাহ পানির পরিমাণের উপর নির্ভর করে না, পানির চাপের উপর নির্ভর করে। দেখো, এটা লম্বা একটা পাত্র, যা প্রায় পানিপূর্ণ। স্টপ কর্ক আছে, স্টপ কর্ক দিয়ে এটা আটকে দিলে, এটা যদি খুলে দেওয়া হয় তাহলে এখানে এটার থেকে পানি বড় পাত্রে যাবে। যতক্ষণ পর্যন্ত 2 পাত্রে পানি সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পানি যাবে। তাহলে কি পানির পরিমাণের পর নির্ভর করতেছে না, কিন্তু নির্ভর করতেছে পানির চাপের পর। কত উচ্চতায় পানি আছে, বেশি উচ্চতা থেকে পানি কম উচ্চতার দিকে প্রবাহিত হবে। তদ্রূপ আমরা দেখো, তাপের প্রবাহ সেরকম উষ্ণ বস্তু থেকে তাপের প্রবাহ শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়। পানির যেমন এটা উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়, যেমন পানির পরিমাণের পর নির্ভর করছিল না, পানির চাপের উপর পানির প্রবাহ নির্ভর করছিল। তাহলে উষ্ণ বস্তু থেকে তাপের প্রবাহ কি শীতল বস্তুর থেকে প্রবাহিত হবে। একাধিক বস্তুতে তাপের প্রবাহ বস্তুর তাপের উপর নির্ভর করে না, বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে। জ্বর হলে শরীর তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, তাই শরীর থেকে তাপ পারিপার্শ্বিক প্রবাহিত ফলে ঠান্ডা লাগে। দেখো, তাহলে একাধিক বস্তুতে তাপের প্রভাব বস্তুর তাপের উপর নির্ভর করে, কিসের পর? তাপমাত্রার উপর নির্ভর করবে। যেমন একটা ভালো উদাহরণ, জ্বর হলে শরীরের তাপমাত্রা পারিপার্শ্বিক তাপমাত্রার থেকে বেশি হয়, তাই শরীর থেকে তাপ পারিপার্শ্বিক দিকে প্রবাহিত হয়, ফলে আমাদের ঠান্ডা লাগে। আচ্ছা দেখো, আমরা এখন থার্মোমিটার সম্পর্কে জানবো। বিভিন্ন স্কেল, নিম্ন স্থিরাঙ্কের ধারণা। থার্মোমিটার তৈরির পর বরফে রেখে নিম্ন স্থিরাঙ্ক নির্ণয় করা হয়।
0°C দেখো থার্মোমিটার তৈরির পর বরফে রেখে নিম্ন স্থিরাঙ্ক নির্ণয় করা হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্কের ধারণা দেখো থার্মোমিটার তৈরির পর ফুটন্ত পানিতে রেখে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয় করা হয়। ফুটন্ত পানিতে রেখে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় 100°C। ফুটন্ত পানির তাপমাত্রা কত 100°C। তাহলে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখলাম। আচ্ছা দেখো বিভিন্ন একক সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। নিম্ন স্থিরাঙ্ক 0°C, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100°C। ফারেনহাইটে নিম্ন স্থিরাঙ্ক 32°F, এটা হলো 212°F। কেলভিন স্কেলে 273°K আর 273°K। তাপমাত্রা বিভিন্ন স্কেলের সাথে মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব। দেখো তাহলে ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন তিনটে স্কেলে সাধারণত তাপমাত্রা পরিমাপ করা হয়। ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন। ফারেনহাইটে আমরা জানি সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক 0°C আমরা জানি। ফারেনহাইটের 32°F, কেলভিনে 273, আর সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100°C। ফারেনহাইটে 212°F, কেলভিনে 373°K। 0°, এই যে এটাকে বলে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এগুলোকে যেটা 32°F, 0°C, 273°C নিচে, এগুলোকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আচ্ছা দেখো নিম্ন স্থিরাঙ্ক আমরা আগেই আলোচনা করেছি। এটা নির্দিষ্ট পার্ট, এটা ফারেনহাইট, এটা সেলসিয়াস, এটা কেলভিন, এটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে ফারেনহাইট হলো এফ দ্বারা প্রকাশ করা হয়, সেলসিয়াসে সি, আর কেলভিনে কে দ্বারা প্রকাশ করা হয়। আমরা একটা ছকের মাধ্যমে এখন বোঝার চেষ্টা করব। PA/PB আমরা একটু দেখি, পিছনে যাই। পিছনে আমরা দেখব যে PA/PB তাহলে আমরা PA/PB আমরা বের করব। PA/PB অর্থাৎ PA/PB বের করব আমরা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক তৈরি করব। PA/PB হলো সি থেকে 0 আর 100 থেকে 0, এফ থেকে 32, 212 থেকে 32, আর কে থেকে 273, 373 থেকে 273। আমরা যেটা আমরা ছকে দেখেছি সেটা আমরা ইউজ করছি। এটা সেলসিয়াস স্কেলে, এটা ফারেনহাইট স্কেলে, এটা কেলভিন স্কেলে। আমরা জানি সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল 100, আর ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ছিল 32 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল 212, আর কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ছিল 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল 373। সেটাই দিয়ে আমরা যদি করি, তাহলে আমরা যদি নিচে বিয়োগ করে যাই তাহলে কি হয় দেখি। 100 থেকে 0 বিয়োগ করলে 100, 212 থেকে 32 বিয়োগ করলে 180, 373 থেকে 273 বিয়োগ করলে 100। প্রত্যেকটাকে যদি আমি আমরা 20 দ্বারা গুণ করি, দেখো 5 করি 100, 9 করি 180, 5 করি 100, তাহলে এরকম একটা রেজাল্ট আসে। তাহলে এবার দেখো আমরা একটা লহর দণ্ডকে তাপ দিচ্ছে, তাপ শক্তি প্রয়োগ করে লহর দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। আমরা জানি তাপ শক্তি প্রয়োগ করলে লহর দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর তাপ অপসারণে দণ্ডের দৈর্ঘ্য সংকুচিত হয়। তাপ প্রদান করি লহর দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এবং তাপ অপসারণের দণ্ডের দৈর্ঘ্য সংকুচিত হবে। তাহলে কঠিন পদ্ধতি প্রসারণ, প্রসারণ মানে বৃদ্ধি। এবার দেখো লহর দণ্ড তাপ প্রদান করলো, তাপ প্রয়োগ করা হলো, লহর দণ্ডটা বৃদ্ধি পাচ্ছে। আবার তাপ প্রয়োগে কঠিন পদার্থের অণুগুলোর বর্ধিত শক্তিতে স্পন্দিত। আমরা জানি তাপ প্রয়োগে কঠিন পদার্থের অণুগুলোর
বর্ধিত শক্তিতে স্পন্দিত হয়, তাহলে লোহার দণ্ডের দৈর্ঘ্য প্রসারিত হয়েছে। তামার দণ্ড দেখো, তামার দণ্ডটাকে যদি আমি তাপ প্রদান করি তাহলে বাড়বে, এবং তারপরে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এবং সংকোচন, হ্যাঁ, তাপের প্রভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ করতে পারে, তাপ প্রদান করলে দৈর্ঘ্য প্রসারণ করবে, আর তাপ অপসারণ করে সংকোচন করবে। দেখো একটা অ্যালুমিনিয়ামের দণ্ড যার আদি দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রা θ1, সেটাকে তাপ প্রদান করলাম, তাপমাত্রা হলো θ2 এবং শেষ দৈর্ঘ্য হলো L2। তাহলে দেখো কতটুকু বাড়লো, তাহলে L1 আদি দৈর্ঘ্য, L2 শেষ দৈর্ঘ্য, θ1 আদি তাপমাত্রা, θ2 শেষ তাপমাত্রা, এবং দৈর্ঘ্য বৃদ্ধি হবে L2 মাইনাস L1, তাপমাত্রা বৃদ্ধি হবে θ2 মাইনাস θ1। আলফা হবে, আমরা আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, আলফাটাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ হিসেবে চিহ্নিত করব। তাহলে এই আলফাটাকে বলে দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ হবে L2 মাইনাস L1, মানে দৈর্ঘ্যের বৃদ্ধি, L1 আদি দৈর্ঘ্য, θ2 মাইনাস θ1 হলো তাপমাত্রার বৃদ্ধি। তাহলে দেখো তোমরা, দৈর্ঘ্য প্রসারণ, আদি দৈর্ঘ্য, তাপমাত্রার বৃদ্ধি। 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো। এই দৈর্ঘ্য প্রসারণ সহগের ডেফিনিশনটা কি দেখো, নিচের দুটোকে এক এক বলতে হবে। 1 মিটার দৈর্ঘ্যের, এই যে দৈর্ঘ্য L1 হলো আদি দৈর্ঘ্য, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের তাপমাত্রা 1 কেলভিন, এই যে হলো তাপমাত্রা, θ হলো তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, উপরটাকে বলবো এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে বলবো ওই দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে যে দণ্ডের শুধু দৈর্ঘ্য আছে সেই দণ্ডেরই দৈর্ঘ্য প্রসারণ থাকবে বা দৈর্ঘ্য প্রসারণ সহগ থাকবে, তাহলে সেটা হবে এরকম, তার সূত্রটা হবে এরকম, দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্রটা হবে এটা। এবার আমরা ক্ষেত্রফল জাতীয় প্রসারণ আলোচনা করব। এটা লোহার পাত যার ক্ষেত্রফল A1 আদি তাপমাত্রা θ1, সেটাকে যদি তাপমাত্রা প্রদান করি, অর্থাৎ যার দৈর্ঘ্যপ্রস্থ আছে সেই জাতীয় বস্তু, এবং ক্ষেত্রফল যদি A1 এবং ক্ষেত্রফল যদি A2 হয়, শেষ তাপমাত্রা যদি θ2 হয়, তাহলে A1 আদি ক্ষেত্রফল, A2 শেষ ক্ষেত্রফল, θ1 আদি তাপমাত্রা, θ2 শেষ তাপমাত্রা, তার ক্ষেত্রফল বৃদ্ধি হবে A2 মাইনাস A1। তাহলে ক্ষেত্রফল হবে কি, যে বস্তুর দৈর্ঘ্যপ্রস্থ আছে সেই জাতীয় বস্তুকে যদি আমরা তাপ প্রদান করি, তার আদি ক্ষেত্রফল A1, শেষ ক্ষেত্রফল মানে তাপমাত্রা দেওয়ার পর ক্ষেত্রফল হবে A2, আদি তাপমাত্রা θ1, শেষ তাপমাত্রা θ2, ক্ষেত্রফল বৃদ্ধি হবে শেষ ক্ষেত্রফল মাইনাস আদি ক্ষেত্রফল, এবং তাপমাত্রা বৃদ্ধি হবে θ2 মাইনাস θ1। তাহলে সেই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করবো। বিটা সমান হবে A2 মাইনাস A1, θ2 মাইনাস θ1। হ্যাঁ, এটা কি A2 মাইনাস A1 মানে ক্ষেত্রফল বৃদ্ধি, A1 মানে আদি ক্ষেত্রফল, θ2 মাইনাস θ1 মানে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এটা এই ক্ষেত্র প্রসারণ সহগের ডেফিনিশন যদি আমরা দেখতে চাই, আমরা যদি এটাকে মনে রাখতে পারি, ইকুয়েশনটা যদি মনে রাখতে পারি, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগের ডেফিনিশনটা দিতে পারবো। এটা ক্ষেত্রফল, তাহলে বলবো 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায়, যেহেতু A মানে ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে বলবো ওই বস্তুর ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে নিশ্চয়ই ক্ষেত্র প্রসারণ সহগ তোমরা বুঝতে পেরেছো। আমরা আয়তন প্রসারণ সহগ শিখবো, যে বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেই বস্তুকে তাপমাত্রা প্রদান করলে কি তার ইকুয়েশন হবে সে সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, একটা ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তার আদি তাপমাত্রা θ1, আদি আয়তন, এটা আদি আয়তন হবে V1, শেষ তাপমাত্রা যদি θ2 হয়, শেষ আয়তন যদি V2 হয়, তাহলে V1 আদি আয়তন, V2 শেষ আয়তন, θ1 আদি তাপমাত্রা, θ2 শেষ তাপমাত্রা, তাহলে আয়তন বৃদ্ধি হবে V2 মাইনাস V1, তাপমাত্রা বৃদ্ধি হবে θ2 মাইনাস θ1। গামা মানে আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগটাকে গামা দ্বারা প্রকাশ করে, গামা সমান V2 মাইনাস V1, V1 θ2 মাইনাস θ1। V2 মাইনাস V1 হলো আদি আয়তন বৃদ্ধি, V2 মাইনাস V1 হলো আয়তন বৃদ্ধি, V1 হলো আদি আয়তন, আর θ2 মাইনাস θ1 হলো আয়তন বৃদ্ধি। সেটাকে যদি আমরা বলি আয়তন প্রসারণ সহগের ডেফিনেশনটা যদি আমরা বলতে যেতে চাই,
আয়তন, তাহলে এটা নিচেরটাকে আমি সবসময় বলছি একক বলতে হবে। 1 মিটার কিউ আয়তন বিশিষ্ট কোনো বস্তুর, কোনো ঘনবস্তু বা কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলবো আয়তন প্রসারণ সহগ। তাহলে নিশ্চয়ই তোমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ ভালোভাবে বুঝতে পেরেছো। এবং এই তিনটের মধ্যে যদি আমরা সমন্বয় করি তাহলে দেখো কেমন হবে। এটা এল দৈর্ঘ্য, এটা ক্ষেত্রফল এল স্কয়ার, এটা আয়তন এল কিউব। তার মধ্যে যদি সমন্বয় করি একটা আলফা বিটা, আর দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে একটা সম্পর্ক করলে বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগকে দ্বিগুণ করলে ক্ষেত্র প্রসারণ সহগ পাওয়া যাবে, আর দৈর্ঘ্য প্রসারণ সহগকে 3 গুণ করলে আয়তন প্রসারণ সহগ পাওয়া যাবে। এটা হলো আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক। দুটি রেলের মাঝে ভাগ থাকে কেন? আমরা জানি চাকার ঘর্ষণে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। চাকার ঘর্ষণে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, সেই তাপে রেল লাইন প্রসারিত হয়। প্রসারণের সুবিধার জন্য দুটি রেলের মাঝে ভাগ রাখা হয়েছে। আচ্ছা, ভিডিওটা দেখি আমরা। হ্যাঁ, পানিকে তাপ দেওয়া হচ্ছে, দেখো বাড়ছে। তাপের প্রভাবে তরল পদার্থ প্রসারিত হয়, সংকুচিত হয়। তাপ প্রদান করলে প্রসারিত হবে এবং তাপ সংকোচন করলে সংকুচিত হবে, যেটা আমরা আগেই জানি তরল পদার্থের প্রসারণ। আমরা আগে কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করছি, এখন আমরা তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। দেখো ঠান্ডা পানি, তাপ দিলাম, গরম পানি, তাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়, তাপ প্রয়োগে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। তাপ প্রত্যাহার করলে তরল পদার্থের আয়তন কমে যাবে। দেখো তরল পদার্থকে আমরা তাপ দিচ্ছি, ফুটছে। তাপ প্রয়োগ হলে অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। আমরা জানি প্রত্যেক পদার্থে অণু দ্বারা তৈরি, এবং তারপরে অণুগুলো কাঁপতে থাকে, আর যদি তাপ প্রদান করলে সেটা আরো বেশি কাঁপতে থাকবে, অণুর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, তরলের আয়তন বৃদ্ধি পাচ্ছে। দেখো স্পিরিট, পরটা পানি, পরটা কেরোসিন। এটাকে যদি আমরা গরম পানি হলে কি হবে? দেখো গরম পানির ভিতরে রাখলে কি হবে? তরল পদার্থের প্রসারণ হবে, কিন্তু সকল পদার্থের প্রসারণ কি একরকম হবে? নিশ্চয়ই না। এক এক পদার্থের প্রসারণ এক এক রকম হবে। একই তাপমাত্রায় সমতলে বিভিন্ন তরল পদার্থের প্রসারণ বিভিন্ন। কোন পদার্থকে যদি তাপ প্রদান করা হয়, তোমরা একটু ভালোভাবে দেখো, এই জিনিসটা বুঝতে হবে। এই পর্যন্ত তোমাকে তরল পদার্থটা আছে, যখনই তাপ দেব তখন কি হবে? এই পাত্রটা প্রসারণ হবে। আমরা জানি কঠিন পদার্থের প্রসারণ হয়, এই পদার্থটা প্রসারণ হয়ে এটা বৃদ্ধি পাবে, যার ফলে তার পানির স্তরের নিচে নেমে যাবে। দেখো তাপ দিলে পানির স্তরের নিচে নেমে যাবে কেন? এটা একটা কঠিন পদার্থ, এটারও প্রসারণ হয়েছে, প্রসারণ হলে এটা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে পানির স্তরটা নিচে নেমে গেছে। আচ্ছা, এবার এটাকে এবার দেখো, এবার তাপ প্রদান করলে, যখন প্রসারণ হয়ে যাওয়ার পর আরো তাপ প্রদান করা হয়, তখন তরল পদার্থটা এই পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের চোখের দৃষ্টিতে মনে হবে যে উপরের স্তর থেকে নিয়ে মিডিল পর্যন্ত এটা মনে হবে এটুক প্রসারণ হয়েছে, চোখের দৃষ্টিতে মনে হবে, এটাকে আপাত প্রসারণ বলে। আর যেটা পানির স্তর যে পর্যন্ত নিচে নেমে গেছিল, এটাকে পাত্রের প্রসারণ বলে, তাই না? এটা পাত্রের প্রসারণ বলে। তাহলে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কি? দেখো আপাত প্রসারণ যেটা বলছি, আর টোটালটা প্রকৃত প্রসারণ। তাহলে তাপ প্রয়োগ করলে তরল এবং পাত্র উভয়ই প্রসারণ করে। যেহেতু পাত্রটা কঠিন পদার্থের, তাহলে নিশ্চয়ই তার একটা প্রসারণ আছে, এবং পাত্রের তরল পদার্থের প্রসারণ আছে। তাহলে প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ বুঝছো, আর নিচের স্তরটা হবে পাত্রের প্রসারণ। তরলের প্রকৃত যতটুকু প্রসারণ করে তাকে প্রকৃত প্রসারণ বলবো।
তাহলে আমাদের প্রকৃত প্রসারণটা আমরা খালি চোখে দেখতে পারি না, কারণ পাত্রটা বৃদ্ধি পেয়ে পানির স্তরটা নিচে নেমে যায়, তারপর আস্তে আস্তে আবার বাড়তে থাকে। তাহলে প্রকৃত প্রসারণ আমাদের দেখা যায় না, আমরা আপাত প্রসারণটা দেখতে পারি। দেখো একটা পাত্রে এ পর্যন্ত পানি আছে, যখন তাপ প্রদান করলো পাত্র পানির স্তরটা নিচে নেমে গেল, তাহলে এবিটা হলো পাত্রের প্রসারণ। আপাত প্রসারণ হলো এসি, যেটা আমরা চোখে দেখি যে এই পর্যন্ত পানি আছে, তাপ দিলাম এই পর্যন্ত বাড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা বাড়েনি, আগে পানির স্তরটা নিচে নামে যায়। কেন? এই পাত্রটাকে যখন তাপ দেবো প্রসারণে এটা বৃদ্ধি পাবে। তাহলে আপাত প্রসারণ হলো এসি, আর পাত্রের প্রসারণ হলো এবি, আর প্রকৃত প্রসারণ হলো বিসি। বিসি মানে এবি প্লাস এসি। তাহলে প্রকৃত প্রসারণ সমান হবে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। প্রিয় স্টুডেন্ট, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ এটা কি। তাহলে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। ভিআর সমান ভিএ প্লাস ভিজি। তাহলে তরল পদার্থের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করলাম। এবার দেখো বরফ, হ্যাঁ বরফ পানি হচ্ছে, তাপ প্রদান করলাম, বরফ পানি হচ্ছে 0°C বরফ, 0°C পানি। ফুটন্ত পানি, ফুটন্ত পানি কি হচ্ছে জলীয় বাষ্পে রূপান্তর, তাপ প্রদান করে জলীয় বাষ্পে রূপান্তরিত হচ্ছে, তাপ প্রদান করে। তাহলে ফুটন্ত পানির তাপমাত্রা 100°C, জলীয় বাষ্পের তাপমাত্রাও 100°C। তাপ প্রয়োগে পদার্থের কি পরিবর্তন হচ্ছে? আচ্ছা, তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে। এই তাপকে কি বলে? সুপ্ত তাপ বলে। যদি পদার্থের তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, সেই তাপকে কি বলে? সুপ্ত তাপ। হ্যাঁ, মোমবাতি জ্বালালে দেখো পদার্থের অবস্থা রূপান্তরের সময় শোষণকৃত তাপ আন্তঃনিক বন্ধন ভাঙতে কাজ করে। পদার্থের অবস্থা রূপান্তরের সময় শোষণকৃত তাপ আন্তঃনিক বন্ধন ভাঙতে সাহায্য করবে। মোম যে কঠিন পদার্থ, যখন এটাকে তাপ দেব তখন ওই তাপটা কি করবে? কঠিন পদার্থের আন্তঃনিক বন্ধন ভাঙতে কাজ করবে। সে কথা বলছে। দেখো গলন, বাষ্পীভবন, গলন, বাষ্পীভবন, বাষ্পায়ন, স্ফুটন। স্ফুটন হলো সমগ্র পাত্রের পানি যদি বাষ্পীভূত হয় সেটা স্ফুটন হয়, আর উপরে পানি যদি বাষ্পীভূত হয় সেটাকে বাষ্পায়ন বলে। জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে উষ্ণতা যদি হ্রাস করি তখন পানি হয়। পানিকে যদি তাহলে বায়বীয় অবস্থা থেকে আমরা ঘনীভবনের মাধ্যমে তরল অবস্থায় রূপান্তরিত করি। ঘনীভবন মানে বায়বীয় অবস্থা থেকে যদি আমরা তাপ হ্রাস করি, উষ্ণতা হ্রাস করি, তাহলে সেটা তরল অবস্থায় রূপান্তরিত হবে। দেখো চাপ প্রদান করলাম, চাপ প্রদান করলে কি হয়? বরফে চাপ প্রদান করলে গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রায় গলা শুরু করে। কঠিনকে চাপ প্রয়োগে তরলে রূপান্তরিত করব, তরলকে চাপ প্রয়োগ করে আবার কঠিনকে চাপ প্রয়োগ করে তরলে করব, এবং তরলকে চাপ হ্রাস করে আমরা কঠিন পদার্থে রূপান্তরিত করব। এই প্রক্রিয়াকে কি বলে? পুনঃশীলীয় ভবন। অর্থাৎ কঠিন পদার্থকে চাপ প্রয়োগ করে তরল করব, তরলকে আবার চাপ হ্রাস করে কঠিন করবো, এটাকে পুনঃশীলী ভবন বলে। মানে যেখান থেকে আসছে আমি সেখানে আবার নিয়ে যাব। আমরা জানি বরফে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রা গলতে শুরু করে। আর মোমকে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ বেশি তাপমাত্রায় গলে। পদার্থের উপর চাপের হ্রাস বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। চাপ হ্রাস করলে বা বৃদ্ধি করলে গলনাঙ্ক পরিবর্তিত হয়ে যায়, যেটা আমরা দেখলাম বরফের ক্ষেত্রে একরকম আর মোমের ক্ষেত্রে আরেক রকম। আচ্ছা, গলনের সুপ্ত তাপ কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে
একটু আগে আমরা আলোচনা করছি সুপ্ত তাপটা কি, পদার্থের অবস্থা পরিবর্তন করতে আমরা যে তাপটা প্রয়োগ করি সেটাই সুপ্ত তাপ। বাষ্পীয় সুপ্ত তাপ তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরিত করার জন্য। আচ্ছা দেখো, সীসা, তাপ দিলাম, তাপের পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপের পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপ ধারণ ক্ষমতা। এখন আমরা তাপ ধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করব। তাপ ধারণ ক্ষমতা হলো তাপের পরিমাণ ভাগ তাপমাত্রা বৃদ্ধি। তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করে, সি সমান কিউ বাই ডেল থিটা। কি হলো তাপের পরিমাণ আর ডেল থিটা হলো তাপমাত্রা বৃদ্ধি। তাহলে তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করবো কিউ বাই ডেল থিটা। তাহলে তাপ ধারণ ক্ষমতার ডেফিনেশন হবে এক কেলভিন, এক কেলভিন বস্তুর তাপমাত্রা পরিবর্তন করার জন্য যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বলবো ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। এক কেলভিন তাপমাত্রা পরিবর্তনের জন্য কোন বস্তুর যতটুকু তাপের প্রয়োজন তাকে বলবো ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা, যেটাকে সি দ্বারা প্রকাশ করে, সি সমান কিউ বাই ডেল থিটা। ভর এম, তাপমাত্রা থিটা 1, তাপমাত্রা বৃদ্ধি ডেল থিটা সমান থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে বস্তুর আপেক্ষিক তাপ নিয়ে আমরা এখন আলোচনা করবো। বস্তুর একক ভরের তাপ ধারণ ক্ষমতা হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করবো, এস সমান সি বাই এম। আমরা সি বাই এম আমরা জানি যে কিউ বাই ডেল থিটা, আমরা জানি এস সমান কিউ বাই এম ডেল থিটা। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস সমান কিউ বাই এম ডেল থিটা। এর ডেফিনেশনটা কি হবে? আপেক্ষিক তাপ সমান তাপের পরিমাণ ভাগ ভর গুণ তাপমাত্রা বৃদ্ধি। 1 কেজি ভর বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বলবো ওই বস্তুর আপেক্ষিক তাপ। আমরা সবসময় ডেফিনেশনে বলতেছি, নিচের গুলো সবসময় একক বলতে হবে। 1 কেজি ভর বিশিষ্ট, 1 কেজি ভর বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন, কি হলো তাপ, যতটুকু তাপের প্রয়োজন হবে তাকে বলবো ওই বস্তুর আপেক্ষিক তাপ। এবার আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার মধ্যে আমরা একটু সম্পর্ক দেখবো। তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন 8 জুল। তাপমাত্রা 1 কেজি বাড়াতে তাপমাত্রা 1 কেলভিন তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন 8 জুল। তাপমাত্রা 1 এম কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন এমএস জুল। আচ্ছা, তাহলে আমরা 1 এম কেজি ভরের তাপ ধারণ ক্ষমতা সি সমান কি এমএস জুল। ডেফিনিশন অনুসারে এই এমএস হবে তাপ ধারণ ক্ষমতা সি, তাহলে সি সমান এমএস জুল। তাহলে তাপ ধারণ ক্ষমতা সমান আমরা বলবো ভর গুণ আপেক্ষিক তাপ। তাপ ধারণ আপেক্ষিক তাপের সাথে যদি ভর গুণ করা হয় তাহলে তাপ ধারণ ক্ষমতা পাওয়া যাবে। তাহলে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার সম্পর্ক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন 8 জুল, তাপমাত্রা এম কেলভিন বাড়াতে তাপের প্রয়োজন এমএস জুল, তাই না? তাহলে ডেফিনিশন অনুসারে এমএস জুল হবে তাপ ধারণ ক্ষমতা সি। তাহলে তাপ ধারণ ক্ষমতার সমান ভর গুণ হবে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ সমান তাপ ধারণ ক্ষমতা ভাগ ভর। দেখো বাষ্প উত্তাপক, এর ভিতর ক্যালোরিমিটারে আমরা প্রবেশ করব। আমরা জানি বর্জিত তাপ সমান গৃহীত তাপ, ক্যালোরিমিটারের মূলনীতি। একটা বস্তু যতটুকু তাপ বর্জন করবে আর একজন ততটুকু গ্রহণ করবে। বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই অধ্যায় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো এই কামনা করে